ঈদযাত্রায় গাজীপুরের দুইটি মহাসড়কে যানবাহনের চাপ থাকায় থেমে থেমে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটে সামনে গিয়ে গন্তব্যের গাড়ি ধরতে চাইছেন। রাতভর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট তৈরি হয়। এতে মারাত্মক দুর্ভোগে পড়েন শিশু, নারী ও বয়োজ্যেষ্ঠরা। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোট বাজার থেকে শালনা 7 কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। থেমে থেমে চলছে গাড়ি। অপরদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কালিয়াকৈর যানজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তার উপর পর্যাপ্ত গাড়ি না পেয়ে অনেকেই খোলা ছাদে, ট্রাকে ও পিকআপে করে গন্তব্যে যাচ্ছেন। এ সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে মহাসড়কের পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। যুক্ত হচ্ছে তার সাথে। রাত পোহালে পালিত হবে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে একদম শেষ মুহূর্তে ঈদযাত্রা করছে মানুষ। গত 3 দিনের মতো আজও কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চাপ রয়েছে। গত রাতে রাতভর যে যানজট ছিল সেটি কিন্তু সকালবেলাও লক্ষ্য করার মতো। আপনি জানেন যে গাজীপুরের কালেগড় একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানকার শিল্প কারখানা ধাপে ধাপে বেশ কয়েকদিন যাবৎ ছুটি হয়েছে এবং বেশ কয়েকদিন যাবৎ কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। একসাথে সকল কারখানা ছুটি হওয়ার ফলে রাস্তায় গণপরিবহনের সংকট দেখা দিয়েছে এবং সেই গণপরিবহন সংকট থাকার কারণে ইতিমধ্যে মানুষ যে যেভাবে পারছে সেভাবে খোলা ছাদ কিংবা খোলা টাকে করে বাড়িতে যাচ্ছে। এবং আমরা দেখেছি মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা, সেই যত কষ্ট ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য শত কষ্ট উপেক্ষা করে মানুষ তাদের বাড়িতে ফিরছে। গত 3 দিন যেমনটা ছিল আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজ সকাল থেকে মানুষের যে চাপ ফিটি রয়েছে, গতকাল রাতে প্রায় 10 থেকে 20 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আজ সকালে কিন্তু তেমন একটা জটলা নেই। সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে বিকেল হলে কিন্তু হয়তোবা এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিছুটা স্বস্তি মিলতে পারে এবং যানবাহনের চাপ কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে সর্বশেষ মানুষটিকে বাড়ি পৌঁছে না দিয়ে তারা ঈদ করতে যাবেন না এবং তারা কিন্তু সেই লক্ষ্যে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলার পাশাপাশি সেনাবাহিনী ও যৌথ বাহিনী। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে শেষ মুহূর্তের ঈদযাত্রার খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে মহাসড়কের পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। যুক্ত হচ্ছে তার সাথে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে কালকে কিন্তু পবিত্র ঈদুল আজহা, শেষ মুহূর্তে কিন্তু নারী টানে বাড়ি ফিরছে মানুষ। এই মুহূর্তে আমি চান্দনা চৌরাস্তায় অবস্থান করছি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে সার্বিক পরিস্থিতি তা যদি দেখাতে চাই তাহলে শেষ মুহূর্তে কিন্তু মানুষ বাড়ি যাচ্ছে। যেহেতু সব প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ছুটি হয়েছে, সেজন্য মানুষ কিন্তু শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছে এবং মহাসড়কে কিন্তু থেকে থেকে গাড়ির জটলা দেখা যাচ্ছে এবং গণপরিবহন এবং মানুষের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন যে এইবার যে ছুটি হয়েছে, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র পর্যায়ক্রমে গার্মেন্টস ফ্যাক্টরির ছুটি হয়, তেমন যানজটের নাকাল হতে দেখিনি। তবে যাত্রীরা যেটা অভিযোগ করছে যে আসলেই বাড়তি ভাড়ার যে একটু অভিযোগ সেটি কিন্তু থেকে যাচ্ছে। বিশেষ করে 3 গুণ 4 গুণ বেশি ভাড়া দিয়ে তাদের কিন্তু গন্তব্যে যেতে হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পর্যাপ্ত পরিমাণ গণপরিবহনের সংকট রয়েছে। বিশেষ করে পিকআপ এবং ট্রাকে চড়ে অধিকাংশ যাত্রীদেরকে যেতে দেখা গিয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে অতিরিক্ত ভাড়া এবং পর্যাপ্ত পরিমাণ গণপরিবহনের অভাবে তারা কিন্তু ঝুঁকি নিয়ে বাড়িতে ফিরছে। সব কিছু মিলিয়ে প্রশাসন যেটি জানিয়েছেন যে আসলে তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং তাদের যে সার্বিক পরিস্থিতি নিয়ে তারা মোকাবেলা করার চেষ্টা করছে যাতে মানুষ নির্বিঘ্নে তাদের বাড়ি ফিরতে পেরে। এখন পর্যন্ত গাজীপুরের যে পরিস্থিতি, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অনেকটাই কিন্তু স্বাভাবিক রয়েছে। মানুষ একটু ভোগান্তি পোহালেও কিন্তু নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ চিত্র। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদযাত্রার আরো খবর জানাতে যুক্ত হচ্ছি। টাঙ্গাইল মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মোশাররফ হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, যেহেতু আজ বাদে কাল ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষ বাড়ি ফিরছে এবং কি রাস্তায় গাড়ির অতিরিক্ত চাপ আছে। চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আর কোনো যানজট দেখা যায়নি। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে মানুষ যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, এই জন্য সকল প্রকার প্রস্তুতি তাদের নেওয়া আছে। এবং কি অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে ভাড়া অতিরিক্ত 3 গুণ দিয়েও
তারা কোনো সিট পাচ্ছে না। বিশেষ করে ট্রাক, কভার ভ্যান, পিক আপ এগুলো করে তারা বাড়ি ফিরতেছে। এতে করে শিশু, বাচ্চা থেকে বুড়ো সকল বয়সী মানুষের খুবই কষ্ট হচ্ছে। এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে মহাসড়কের পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি জাকারিয়া মাহমুদ। যুক্ত হচ্ছি তার সাথে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে রাত হলে কিন্তু ঈদ, আর এই ঈদকে ঘিরেই কিন্তু ঘরমুখো যে মানুষ রয়েছে তারা কিন্তু নারীর টানে ফিরছে বাড়িতে। আমি এখন রয়েছি সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে গোল চত্বরে যদি রয়েছেন যমুনা সেতুর যে পশ্চিম পাড়, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যমুনা সেতুর পশ্চিম পাড়ে যে মহাসড়কে যানবাহন রয়েছে সে যানবাহনের চাপ কিন্তু থাকলেও, চাপ বাড়লেও গাড়ির কিন্তু যানজট যেটি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং যানজট নেই বলে চলে। তবে গাড়ির গতি কিন্তু ধীরে চলছে এবং আমরা কথা বলেছি, জানতে চেয়েছি ঘরমুখে যে মানুষ রয়েছে, যাত্রী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে যমুনা সেতুর পূর্ব পাড়ে যদি কিছুটা যানজট থাকলেও পশ্চিম পাড়ে এসে কিন্তু তারা সেই যানজট পাচ্ছে না, তারা স্বস্তি পাচ্ছে এবং তারা নির্বিঘ্নেই পার হয়ে আসতে পেরেছে এবং তাদের নিরাপদ যে জায়গায় সেটি দিতে পারছে। এবং সে সঙ্গে আমরা হাইওয়ে থানা পুলিশ এবং জেলা পুলিশ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে হাটিকুমরুল হাইওয়ে গোল চত্বরটি কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং প্রায় 22টি জেলার কিন্তু লিঙ্ক রোড হিসেবে কাজ করছে এবং 22টি জেলায় গাড়ির যে যানবাহন রয়েছেন সেইগুলো কিন্তু এই হাটিকুমরুল হাইওয়ে দিয়ে যাচ্ছে এবং তাদেরকে সেই গাড়িগুলো কিন্তু মেইনটেনেন্স করছে এবং নিরাপত্তা এবং নিরাপদভাবে কিন্তু। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। ঈদে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে উপদেষ্টা একথা বলেন। পরিদর্শনকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। পরিদর্শন শেষে প্রশাসক জানান, ভোর থেকে যাত্রী ভোগান্তি প্রশমনের লক্ষ্যে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে। ভাড়া নিয়ন্ত্রণ থেকে শুরু করে যানজট নিরসন এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ আপনারা জানেন যে মহাসড়ক মন্ত্রণালয়ে প্রায় 1 মাস আগেই কিন্তু মিটিং হয়েছে, একের পর এক মিটিং হয়েছে। আমরা সেখানে অংশগ্রহণ করেছি, সেখানে আমাদের মন্তব্য রেখেছি। মালিক সমিতি, শ্রমিক সমিতিকে আনা হয়েছে, ওনাদেরকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ভাড়া বেশি নেওয়া যাবে না এবং সরকারের পক্ষ থেকে সকল ইনস্ট্রাকশন এবং সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে সমস্যাগুলো মানুষের হয়, ছিনতাই, তারপরে অতিরিক্ত ভাড়া আদায় করা এবং সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতেই আমরা কিছু মেজার নেওয়ার চেষ্টা করেছি এবং সেটার ফলাফলটা গত ঈদে আপনারা দেখেছেন এবং এই ঈদেও আশা করি কম্পারেটিভলি অন্য যে কোনো সময়ের থেকে এবার মানুষ স্বস্তিতে দেশে ফিরবে। মানুষের যেই ঈদ যে একটা উদযাপনের বিষয়, সেটা যেন মানুষের জন্য নাইটমেয়ার না হয়ে যায়, দেশের জনগণের জন্য নাইটমেয়ার না হয়ে যায়, সেটাই আমাদের প্রচেষ্টা। এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঈদের মাত্র আজকে সারাদিনই বাকি, অর্থাৎ আগামীকাল শনিবার সকালে কিন্তু ঈদ, যার কারণে গতকাল রাতেও কিন্তু আমরা সেই ধরনের বিপুল পরিমাণ সমাগম দেখেছি এবং বিপুল পরিমাণ যানবাহনের কিন্তু পরিচিত লক্ষ্য করেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সাইবর এলাকায়। আপনি যদি আমার পাশের চিত্র দেখেন, আজকে কিন্তু সকাল থেকে যানজটের বাড়তি চাপ আমরা লক্ষ্য করিনি এবং গাড়ি এবং বিভিন্ন ধরনের যানবাহনের চাপ কিন্তু অনেকটা কম এবং মানুষ কিন্তু নির্বিঘ্নে তাদের বাড়ি ফিরতে পেরেছে। গত পরশু এবং গতকাল কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ তাদের গ্রামের বাড়ি ফিরেছে। কোনো ধরনের দুর্ঘটনার খবর আমরা পাইনি। একই সাথে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে সাধারণ মানুষের অভিযোগ ছিল যে বাড়তি ভাড়া আদায় করেছে বিভিন্ন ধরনের পরিবহন এবং অনেকে বাস সময় মতো ছাড়েনি, এরকম কিন্তু অনেক অভিযোগ আমরা পেয়েছি। তো একই সাথে এই আজকে আমরা সকাল থেকে কিন্তু যানজট লক্ষ্য করিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু অনেকটা
ফ্রি সড়ক ছিল এবং নির্বিঘ্নে মানুষ চলাচল করতে পেরেছে। একই সাথে বিকেলে অর্থাৎ লাঞ্চের পরে হয়তো কিছু মানুষ যারা কাছাকাছি জেলা রয়েছে, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, নরসিংদী, গাজীপুর, এই সমস্ত এলাকার মানুষ কিন্তু যাবেন বলে আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে ঈদ হোক স্বস্তি, সাধারণ মানুষ নির্বিঘ্নে তার বাড়ি ফিরতে পারবে এমনটাই প্রত্যাশা সকলে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সড়ক মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের সবশেষ পরিস্থিতি। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে পদ্মা সেতু দিয়ে ঈদ যাত্রার খবর জানাচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি, যুক্ত হচ্ছে তার সাথে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু নারীর টানে ঘোরাফেরা মানুষ কিন্তু এখনো সড়কে ফিরছে। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙায়, যেটি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত। আমরা সকাল থেকেই এই অঞ্চলে অবস্থান করছি। আমরা যেমনটি দেখছি যে ঢাকা থেকে এই থেমে থেমে বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু সকাল থেকেই যে দূরপাল্লার যে যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে ট্রাকে করেও কিন্তু মানুষ নারীর টানে ঘরে ফিরছেন। আমরা সকাল থেকে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি অভিযোগ করে বলছেন যে অন্যান্য দিনের তুলনায় এই ঈদকে কেন্দ্র করে কিন্তু ভাড়া বেশি নেওয়ার অভিযোগটি কিন্তু তারা করছেন। বিশেষ করে আপনাকে বলে রাখি যে ঢাকা থেকে এই ভাঙা গোল চক্কর পর্যন্ত সাধারণ ভাড়া 200 থেকে 250 টাকা পর্যন্ত। তবে অনেক যাত্রী অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে 500 থেকে 600 টাকা, 400 টাকা এই ধরনের ভাড়া উত্তোলন করা হচ্ছে। আমি এখন কথা বলবো ঢাকা থেকে আগত একজন যাত্রীর সঙ্গে। আপনি তো ঢাকা থেকে আসলেন, কত টাকা ভাড়া দিয়েছেন? আমরা ঢাকা থেকে আসছি, যে ভাড়া 200 টাকা 150 টাকা, সেই ভাড়া চাচ্ছে 300 টাকা 350 টাকা। জি, যেমনটি শুনছিলেন যে আমরা অন্যান্য যাত্রীর সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে এখানে দক্ষিণাঞ্চলগামী যে যাত্রী বা যারা রয়েছে তারা যে ঢাকা থেকে যে ঘরে ফিরছেন, সেই ঘরে ফেরার সবচেয়ে বড় বিড়ম্বনাটি হচ্ছে যে অতিরিক্ত ভাড়ার যে অভিযোগটি তারা করছেন। তো আমি যদি এখানকার একজন ঢাকা থেকে আগত কেন্দ্র করে কিন্তু সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা কিন্তু ঘটে। তবে পুলিশ আমাদেরকে যেমনটি আশ্বস্ত করেছেন যে গত 2 দিনে বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর কিন্তু তারা আমাদেরকে দিতে পারেনি বলে, ঘটনা ঘটেনি বলেও তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের ভাঙা থেকে ঈদের যাত্রা সর্বশেষ খবর। জনি, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি পরিবারের সঙ্গে উপভোগ করতে নারীর টানে বাড়ি ফিরতে কমলাপুর রেল স্টেশনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। স্টেশনে বিনা টিকিটে যাত্রীরা টিকিট পরিদর্শন না করে প্রথম ধাপ পার হতে পারছেন না, দ্বিতীয় ধাপে আবারও টিকিট যাচাই করা হচ্ছে। এছাড়া চুরি ছিনতাই সহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। এদিকে শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। ট্রেন যাত্রা আসলে অনেক স্বস্তিদায়ক একটা যাত্রা, আর বিশেষ করে আমার 2টা বাচ্চা আছে, বাচ্চাদের জন্য খুব রিল্যাক্সে যাইতে পারি, কোনো সমস্যা হয় না। আর প্রত্যেক বছর আমরা ট্রেনে করেই যাই। ঈদে ফ্যামিলি সহ যাচ্ছি, বড় ভাই ভাতিজা ভাতিজি। আর ঈদ যাত্রায় বর্তমানে ট্রেনের ভিতরে প্রচুর লোক, না বাসে অনেক জ্যাম থাকে, এই কারণে আমরা বাসে যাইতেছি না। আমাদের অনেক ভালো লাগতেছে। ঈদের আগে চিরচেনা ব্যস্ততায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। দীর্ঘ ঈদ ছুটিতে নিরাপদ এবং স্বস্তির যাত্রা নিশ্চিতে অনেকেই পরিবারকে নিয়ে বেছে নিচ্ছেন লঞ্চ যাত্রা। দালাল চোরা কারবারি সহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড পুলিশের বাড়তি নজরদারি। বিস্তারিত মিফতাহ গালিবের রিপোর্টে। ঈদ আনন্দে ধুলোমলিন স্মৃতি মুছে দিতে পরিবার পরিজনের সাথে দীর্ঘ ঈদ ছুটি কাটাতে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে বেছে নেয় লঞ্চ যাত্রাকে। এখন পর্যন্ত 824টি লঞ্চে দেশের বিভিন্ন গন্তব্যে 8,71,503 জন যাত্রী রাজধানী ছেড়েছে। পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রায় খুশি যাত্রীরা। ফ্যামিলি সবাই মিলে যাইতেছি, নানা নানি দাদা দাদি সবার সাথে ঈদ করবো। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, পরিবারের সাথে ঈদ করবো। আর এবছর খুব সুশৃঙ্খলভাবে আসতেছি। বাড়তি ভাড়া এখন পর্যন্ত দেখিনি, রাস্তায় কোনো জ্যামও দেখতেছি না, মোটামুটি স্বাভাবিকভাবে বাড়ি যাইতেছি। যাত্রীরা লঞ্চের শিডিউল বিপর্যয়ের অভিযোগ করলেও অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। ঘুরতেছি 2 ঘন্টা যাবত, এখন পর্যন্ত লঞ্চ ছাড়ার কোনো নামগন্ধ নাই। এরা কইতেছে যাত্রী কম, এই কারণে ছাড়তে দেরি হইবে। এরকম অভিযোগ আসলে ভিত্তিহীন। আসলে আপনারা ঘাটে আসলে দেখবেন যে লঞ্চগুলাই যাত্রী ফুল হয়ে যাচ্ছে, টাইমের আগেই সেই যাত্রীগুলা
লঞ্চগুলো ছেড়ে দিতেছে। বেলা 11টায় যাত্রীদের খোঁজ খবর নিতে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সদরঘাটে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। যেই লঞ্চের যে টাইম দেওয়া আছে ওইটা থেকে তো 5-10 মিনিট এদিক হতে পারে, এর থেকে যেন বেশি না হয় এইগুলি ক্ষেত্রে দেওয়ান একটু খেয়াল রাখবা। আপনারা খেয়াল রাখবেন যেন যাত্রীদের কোনো অবস্থায় ভোগান্তি না হয়। অনেক সময় তারা ওই যাত্রী বেশি নেওয়ার জন্য দেরি করে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করবেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। বরিশাল, ভোলা সহ দক্ষিণাঞ্চলের মানুষের নির্বিঘ্নে লঞ্চ যাত্রা নিশ্চিতে সরকারের গৃহীত পদক্ষেপ লক্ষণীয়। ঈদ শেষে তারা নিরাপদে আবার নিজ নিজ কর্মস্থলে এবং গন্তব্যে ফিরতে পারবে বলে প্রত্যাশা যাত্রীদের। রাজধানীর সদরঘাট থেকে মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে রাজধানীর পশুর হাটগুলোতে কিছুটা বাড়তি দামে চলছে কোরবানির গরুর, ছাগল কেনাবেচা কেনা। ছোট গরুর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ক্রেতা বিক্রেতার মাঝে চলছে দর কষাকষি। তবে বড় সাইজের গরু নিয়ে বিপাকে পড়ছেন বিক্রেতারা। ইউসুফ আলী রিপোর্ট। রাত পোহালেই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। যারা কুরবানির নিয়ত করেছেন তারা ঈদের আগের দিন পশু ক্রয় করতেই হবে। তাই পছন্দের পশু কিনতে দাম হাঁকাচ্ছেন বিক্রেতাদের সাথে। রাজধানীর হাটগুলোতে বিভিন্ন সাইজের পশু থাকলেও দাম তুলনামূলক একটু বেশি বলে জানান ক্রেতারা। গতকালকের থেকে আজকে বেশি। যে গরু কিনছি আমি 1,05,000, এই গরু এখানে 1,25,000 দেয় না। 20-25 হাজার টাকা ডিফারেন্স ছিল প্রত্যেকটা গরুতে। এটা 90-95 হাইয়েস্ট ছিল, এখন 1,20, 1,30 এরকম। কেনার মতো ক্যাপাসিটি নেই। শেষ মুহূর্তে ছোট গরুর সংখ্যা কম হওয়ায় আশানুরূপ দাম পেয়ে খুশি বিক্রেতারা। গতকালের তুলনায় আর কি বেশি, গতকাল এটার দাম ছিল 135, এখন 145। আমি ভালো দামে পেয়েছি। বড় গরুর দাম মোটামুটি সীমিত গেছে, কিন্তু ছোট গরুর রেট অনেকটা হাই গেছে। বড় গরুর চাহিদা কম থাকায় বিপাকে পড়েছেন কিছু বিক্রেতা। 150 to 1 লাখ এর মধ্যে কাস্টমারই বেশি। বড় যে গরুগুলো নিয়ে তারা আসলেই বিপাকে আছে, কারণ মানুষের হাতে টাকা নাই। গরুর পাশাপাশি বিরল জাতের গয়ালও উঠেছে রাজধানীর বিভিন্ন হাটে। বাজারে এটা মূল্য আমরা চাচ্ছি 8 লাখ, তো এখন পাবলিক আসতেছে, দেখতেছে। হাটে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ। এইভাবে যে এত পরিমাণ গরু এর আগে কখনোই হাটে আসে নাই। ছাগল বিক্রি ও দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বড় গরুর তুলনায় ছোট গরুর সংখ্যা কম হওয়ায় ঈদের আগের দিনে দাম কিছুটা বাড়তি বলে ধারণা করছেন ক্রেতা ও বিক্রেতারা। তবে যে কোনো মুহূর্তে এ দাম আবারও উঠানামা করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে হাটের পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি পারভেজ রাসেল। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের যে সদর উপজেলা চরবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গরুর হাট, সেটি হয়েছে কাগাসুরা গরুর হাটটিতে রয়েছে। সকাল থেকে ক্রেতার উপস্থিতি অনেক বেশি, তবে সেই তুলনায় যে গরুর সংখ্যা অনেকটা কম। আর গরুর সংখ্যা কম হওয়ার কারণেই কিন্তু গতকাল বা তারও আগের দিন যে গরুর দাম ছিল তার থেকে অনেকটা বেশি দাম চাওয়া হচ্ছে। এবং যারা ক্রেতা আসছে গরু দেখছে তারা দাবি করছে যে গতকালও কিন্তু দাম ছিল সহনশীল বা সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু আজ সকাল থেকে কিন্তু ক্রেতার সংখ্যা যখনই বেশি হয়েছে হাটগুলোতে, তখন গরু বেশি দাম হাঁকানো হচ্ছে এবং গরু যে চাহিদা তুলনায় গরুর সংখ্যা অনেকটা কম। তবে অনেকে আবার বলছে, অনেক ব্যাপারী বা পাইকারের সাথে কথা বলেছি, তারা বলছে যে বিকেল নাগাদ বা সন্ধ্যায় অথবা দুপুরের পর গরু আরও সংখ্যা বেড়ে যাবে, তখন হয়তো কিছুটা দাম আসলে একটু কমতে পারে। তবে গতকাল বা গত পরশুদিন যে পরিমাণ দাম ছিল সেই দামের থেকে অনেকটা বেশি প্রতিটা গরুতে চাওয়া হচ্ছে। যেসব গরু ছিল 1 লাখ বা 1 লাখের নিচে, সেসব গরুর দাম 1,20,000, 30,000, 35,000, 40,000 করে চাওয়া হচ্ছে। তবে হাটের ইজারাদারদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের যে ইজারা বা তাদের যে হাসিল আদায় করার যে পদ্ধতি সেগুলোকে বাড়ানো হয় না এবং প্রতিটি হাটেই কিন্তু পুলিশ প্রশাসন, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা রয়েছে। বরিশালে কোনো গরুর হাটকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমাদের কাছে নেই। তো আমাদের এইটাই প্রত্যাশা রয়েছে, প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান যেন সুন্দর, সুষ্ঠু এবং নিরাপত্তার মধ্যে দিয়ে তার কোরবানি দিতে পারে, পছন্দের গরুগুলোকে বা পশুগুলোকে সংগ্রহ করতে পারে, এই প্রত্যাশা আমাদের সবার। তো আপাতত এই রয়েছে বরিশালের গরুর হাট থেকে আমার কাছে যতটুকু তথ্য ছিল। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে গাইবান্ধার হাটে
পশু বেচাকেনার খবর জানাচ্ছেন প্রতিনিধি আফতাব হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার সাগারটা উপজেলার ভরতখালীর গরুহাটে, এবং এটি কিন্তু উত্তর অঞ্চলের সর্ববৃহৎ হাট, এবং এই হাটটি কিন্তু আজকে বিশেষভাবে লাগানো হয়েছে এবং রাত পোহালে কিন্তু ঈদ হবে, এবং যারা গবাদি পশু কিনতে পারেননি তাদের জন্য কিন্তু এই হাটটি লাগানো হয়েছে। এবং আপনি দেখেন যে এখানে তুলনামূলকভাবে কিন্তু এখানে গরু অনেকটাই কম উঠেছে, এবং যা বেচা কেনা সেটা কিন্তু আগেই হয়েছে। আপনাকে একটি তথ্য দিয়ে রাখি যে এই হাটটির কিন্তু একটি স্পেশালিস্ট এবং বিশেষত্ব রয়েছে, সেটি হলো যে এখানে চর অঞ্চল রয়েছে এলাকা, এবং চরের গরু কিন্তু এখানে সবচেয়ে বেশি ওঠে, এবং এছাড়াও যে ঢাকা এবং অন্যান্য জেলায় যে সমস্ত গরু চলে যায় সেটা কিন্তু এই হাট থেকে কিন্তু উত্তর অঞ্চল থেকে সরবরাহ করা হয়। এবং মানুষের আমার সাথে যেটি কথা হয়েছে অঞ্চলে যারা ক্রেতা রয়েছেন তারা বলেছেন যারা আসলে গত হাটগুলিতে কেনার সুযোগ পাননি তারা কিন্তু এখানে এসেছেন, এবং যারা এখানে বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে যেটি বলেছেন যে আসলে তুলনামূলকভাবে এবছর গরুর দাম অনেকটাই কম, যার কারণে অনেক যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু অন্যান্য হাটগুলিতে তারা কিন্তু বাড়িতে এই গরু তাদের ফিরিয়ে নিয়ে গেছেন। এই ছিল গাইবান্ধা থেকে গরুর হাটের সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহা নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির কোনো অভাব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদের ছুটিতে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শতভাগ আস্থার কথা জানান তিনি। অন্যদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতীয় ঈদগাহ মাঠের সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি জানান নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কোনো ঘাটতি নেই। রাজধানীর নিরাপত্তায় 500 পেট্রোল টিম কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী পুরোভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তারাও আপনাদের বলতে দিবেন, নিয়ে আসতে হবে না, আপনাদের কি বলে যারা আনার দরকার নেই, এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই দিয়ে। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। এ সময় রাজধানীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন এবছর ঢাকা মহানগরীতে মোট 118টি ঈদগাহ এবং 1621টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী জানান ঈদকে কেন্দ্র করে সারা দেশে বাড়ানো হয়েছে র্যাবের গোয়েন্দা শাখার কর্মতৎপরতা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, যেমন জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ, প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে জাতীয় ঈদগাহ মাঠে সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি নিজেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দাবি করেন। আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। শেষ মুহূর্তে ভিড় বেড়েছে মাংস কাটার কাজে ব্যবহৃত গাছের গুঁড়ি বা খাইটটা বিক্রিতে। তবে ক্রেতাদের অভিযোগ গতবারের তুলনায় এবার বেড়েছে গুঁড়ির দাম। বিক্রেতারাও স্বীকার করলেন আগের চেয়ে কমেছে গাছের পরিমাণ, এজন্য বাড়তি দামে কিনে বাড়তি দামে বিক্রি করছেন তারা। এদিকে রাস্তার মোড়ে মোড়ে কোরবানির পশুর খাদ্য বিক্রি করছেন ভাসমান কিছু বিক্রেতা। শিমুল খানের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে রাজধানীতে মাংস কাটার জন্য গাছের গুঁড়ি বা খাইটার বেচাকেনা বেড়ে গেছে কয়েক গুণ। পশু জবাইয়ের পর মাংস কেটে টুকরা করার কাজে ব্যবহৃত হয় এই খাইটা।
সাধারণত মৌসুমী ব্যবসায়ীরা কোরবানি উপলক্ষে এসব সরঞ্জাম বিক্রি করেন। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় 9, 10, 11 ও 12 ইঞ্চি খাইটা বর্তমানে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। বিক্রেতারা জানান সর্বনিম্ন 200 টাকা থেকে 600 টাকা পর্যন্ত দামে এসব খাইটা বিক্রি হচ্ছে। তেঁতুল কাঠের খাইটা চাহিদা সবচেয়ে বেশি। খাইটা 200 থেকে 300, 400, 500, 600 পর্যন্ত আছে। এই চাটাই 200 টাকা পিস আছে, 250 টাকা পিস আছে। কাঁঠাল পাতা বেচতে 40 টাকা নিতে আছে। এই যে ছাগল টাগল আছে, গরু টরু আছে, এরা নিতে আছে। কোরবানি মাংস কেটে রাখার জন্য চাটাইও বিক্রি শুরু করেছেন ভাসমান বিক্রেতারা। এদিকে ক্রেতারাও আসছেন তাদের চাহিদা অনুযায়ী চাটাই নিয়ে যেতে। তবে তারা বলছেন গতবারের তুলনায় এবার চাটাইয়ের দাম কিছুটা বাড়তি। খেরকুড়া এই আর খাটিয়া এগুলা বিক্রি করতে আছে। এছাড়াও বিভিন্ন রাস্তার মোড়ে ও অলিতে গলিতে কোরবানির পশুর খাদ্য বিক্রি করছেন ভাসমান বিক্রেতারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান কোরবানি। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। প্রত্যেক সামর্থ্যবান পুরুষ নারীর ওপর কোরবানি ওয়াজিব। আল্লাহ ও তার রাসূলের শর্তহীন আনুগত্য, ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে কোরবানিতে। পশু কোরবানির ফলে মুমিনের অন্তর হয় পরিশুদ্ধ, আর এটাই কোরবানির উদ্দেশ্য। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। কোরবানি শব্দটি কুরবুন মূল ধাতু থেকে নির্গত। অর্থ হলো নৈকট্য লাভ করা, প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট বস্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামে জবাই করা হলো কোরবানি। যারা জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত 52.5 তোলা রূপা বা 7.5 তোলা সোনা বা এর সমমূল্যের মালিক হয়, তাহলে তাদের উপর কোরবানি করা আবশ্যক। 10, 11, 12 জিলহজের এই 3 দিনের মধ্যে যার কাছে এই কোরবানি এই 90,000 টাকার মতো সম্পদ থাকবে এবং এটা তার সাংসারিক খরচের বাইরে, তাহলে তার উপর কোরবানি করতে হবে। এবং কোরবানি ওয়াজিব বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে জন্য আমাদের ঈদগাহে না আসে। ইসলামী বিশ্লেষকরা বলছেন মানব জীবনের অপরিহার্য এবং আল্লাহকে পাওয়ার অন্যতম পন্থা হচ্ছে কোরবানি। সামর্থ্যবান নর নারীর ওপর কোরবানি ওয়াজিব। যে গোশতটাকে তুমি 3টা ভাগে ভাগ করবা, তোমার অংশটা 1 ভাগ তুমি খেবা, 1 ভাগ গরিব মিসকিনকে দিবা, আরেক ভাগ তোমার আত্মীয় স্বজনকে দিবা। এটা কোনো ফরজ না, ওয়াজিব না, সুন্নত মুআক্কাদাও না। কোনো পরিবারে যদি 7 ভাগের বা 7 অংশের 1 অংশ কোরবানি করে থাকে, তার পরিবারে এত সদস্য, সে বাহির দেওয়ার তার কি সমর্থ নেই, তো না দিলে কোনো সমস্যা হবে না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। গণতন্ত্রের আপনি ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের সজোরে ধাক্কা লেগে বাসের যাত্রী বাবা ছেলে নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 12 জন। সকাল 8টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় গ্রামের মোহাম্মদ পারভেজ মিয়া ও তার ছেলে মোহাম্মদ হাসান মিয়া। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল 8টার দিকে তারাকান্দার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি এলাকায় আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদের সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 2 যাত্রী বাবা ছেলে নিহত হন। এ সময় আহত আরও 12 জনকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে এখন জমজমাট রাজধানীর মশলার বাজার। এলাচ সহ 2-1টি মশলার দাম ঊর্ধ্বমুখী হলেও দারুচিনি, জিরা, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল সহ উল্লেখযোগ্য মশলার দাম স্থিতিশীল থাকায় স্বস্তিতে ক্রেতারা। কেজি প্রতি এসব মশলার দাম কমেছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিফতাহ গালিব। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি দেশের বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর প্রস্তুতির অংশ হিসেবে মশলার বাজারে ভিড় জমাচ্ছেন। উদ্দেশ্য, ভিন্ন রকম মশলার মিশ্রণে মাংসের স্বাদে বাঙালি ঐতিহ্যের যেন কমতি না হয়।
ঈদে বিগত কয়েক বছরের মশলার দাম ঊর্ধ্বমুখী হলেও এবছর সেটি নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরেছে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মাঝে। দারুচিনি গত বছর 400 টাকার বেশি হলেও এবার সেটি কেজি প্রতি বিক্রি হচ্ছে 360 টাকায়। লবঙ্গ 1300 টাকা এবং জিরা 600 টাকার বেশি বিক্রি হলেও এবছর দাম কমেছে। আপনার গত বছর তুলনায় খালি এলাচ ছাড়া সব জিনিসের দাম কম আছিল। সব জিনিস সস্তা, দাম তো কোনোটা বাড়ে নাই, দাম স্থির আছে মোটামুটি। আলহামদুলিল্লাহ খুব বেশি ডিফারেন্স মনে হচ্ছে না। আগে যেরকম চড়া দাম ছিল বাজারের, এর থেকে অনেকটা কম। কেজি প্রতি দাম 4000 টাকার বেশি হওয়ায় কিছুটা বাড়তি দাম গুনতে হচ্ছে এলাচের বাজারে। এবার মশলার দাম কম আছে, এলাচি দাম সারা, এলাচি দামটা একটু বাড়ছে। লং, গোলমরিচ, দারচিনি, জায়ফল যেগুলোর দাম গেছে তুলনায় এবার কম। আমদানির পাশাপাশি সিন্ডিকেট সহ অসাধু ব্যবসায়ীদেরকে বাজার মনিটরিংয়ের আওতায় আনায় স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। ঈদের দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, তবে দেশের অন্যান্য অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম, এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৃষ্টিপাত কম হওয়ার ফলে সারা দেশের তাপমাত্রা বেশি থাকবে না, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার অস্বস্তি অনুভূত হতে পারে। আফজাল হোসেনের রিপোর্ট। ঈদের দিন আবহাওয়া নিয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। এদিন দেশের বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা কম, যদিও চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঈদের দিন বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে বাতাসে জলীয় বাষ্প অস্বস্তি ছড়াবে। দেশের পূর্বাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত কিছুটা সম্ভাবনা রয়েছে, আর দেশের অন্যত্র বৃষ্টিপাত খুবই কম সম্ভাবনা, অর্থাৎ বিচ্ছিন্নভাবে যদি দু এক জায়গায় কিছু হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে, কারণ যেহেতু এখন বর্ষাকালে বিচ্ছিন্নভাবে বৃষ্টি যে কোনো সময় হতে পারে। যেহেতু বৃষ্টি কম থাকবে ফলে তাপমাত্রার পরিমাণটা একটু বেশি থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। আপনারা জানেন যে বর্ষাকালে, ফলে এই যে তাপমাত্রা যদি 35-36 ডিগ্রিও থাকে সেক্ষেত্রে মানুষের অস্বস্তির ভাবটা বৃদ্ধি পাবে। তবে 10 তারিখের পর বৃষ্টিপাত আবারও বাড়বে। 7, 8, 9 তারিখ পর্যন্ত এরকম অবস্থা থাকবে। এরপর 10 তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বৃদ্ধি পাওয়া শুরু হবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। চলতি মাসের শুরুতেই রাজধানী সহ দেশের বিভিন্ন ব্যাংকগুলোতে নতুন নকশার নোট ছাড়া হলেও নতুন টাকার নোট নিতে হতাশ হয়েছেন নাগরিকদের একটি বড় অংশ। গ্রাহকরা বলছেন ঈদ বাজারে ব্যাংকগুলোতে নতুন টাকার দেখা না পাওয়ায় গেলেও নগরীর খোলা বাজারে ঠিকই মিলছে নতুন নকশার নতুন টাকা, আর তাই বাধ্য হয়ে খোলা বাজারে টাকা দিয়ে টাকা ক্রয়ে জনমনে বিরাজ করছে এক ধরনের হতাশা ও ক্ষোভ। জাহিদ আহমেদ বাবুরের রিপোর্ট। টাকা দিয়ে টাকা কিনতে হয় শুনতে অবাক লাগলেও এখানে ছেঁড়া টাকার বিনিময়ে কেনাবেচা হয় নতুন টাকা। রাজধানীতে নতুন টাকা কেনাবেচার বাজারে সে চিত্র যেন এখন পুরোটাই উল্টো, কারণ দরজায় কড়া নাড়ছে ঈদ, সবাই চাই নতুন করকরে টাকা। তাই নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতারা নতুন নোটের খোঁজে এসেছেন গুলিস্তানের খোলা নোটের বাজারে। চলতি মাসের শুরুতে নতুন নকশার নোট দেশের ব্যাংকগুলোতে ছাড়া হলেও বাস্তবতা হলো নতুন নকশায় ছাপানো নোট এখনো চোখে দেখেননি গ্রাহকরা। এই টাকাটা অন্য সময় যদি 10 লাখ টাকাও দেন এতটা আনন্দ লাগবে না। 1 লক্ষ টাকা কিনছে 1,14,000 টাকা দিয়ে। আর তাই প্রিয়জনকে নতুন নোট ঈদ সালামি দিতেই তাদের বাধ্য হয়ে আসা নগরীর টাকার বাজারে। আসলে আমরা তো ব্যাংকে টাকা পাচ্ছি না, কিন্তু আমাদেরকে আসে এখানে বেশি টাকা দিয়ে নিতে হয়। ব্যাংকে যে পাওয়া যাচ্ছে না, কারণ কি ব্যাংকে লাইনে দাঁড়ালে 10 পিস দেয়। বাংলাদেশ ব্যাংকের সামনে কিংবা গুলিস্তানে গেলেই দেখা মিলবে নতুন টাকার চকচকে নোটের পসরা বসিয়েছে বিক্রেতারা। একটা বান্ডিল আমাদের 450 টাকায় কেনা। ব্যাংকের টাকাও যায় আইনা ব্যস্ত আছে, বেশি দামে আম বসছে। ঈদের এই সময়ে গ্রাহকরা পাচ্ছে না নতুন টাকা। খোলা বাজারে কিভাবে মিলছে এত সব নতুন টাকা, এ নিয়ে জনমনে বিরাজ করছে নানা প্রশ্ন। এরা পায় কোথা থেকে? আমরা ব্যাংকে গেলে ব্যাংক তো আমাদেরকে দিতে পারে না টাকাটা। বাইরের যে কয়টা ব্যাংক আছে ওই ব্যাংকের থেকে স্টাফের ব্যস্ত আছে। এদিকে নতুন নকশার নোট নিয়ে বেশ উদ্দীপনা বিরাজ করলেও নতুন নোটের চূড়ান্ত রূপ দেখে অনেকটাই হতাশ হয়েছে নাগরিকদের একটি বড় অংশ। 1000 টাকা নোটটাও কাগজটা ভালো না, আপনার এই যে 50 করছে এটাও কিন্তু আসলে ভালো না। দেখতে পাচ্ছে মন্দির, এই জায়গায় মসজিদ ছিল সেটা ভালো ছিল, তারপর শেখ মুজিবের ছবি সরানো হয়েছে সেটা ভালো হয়েছে। টাকার মান আগের থেকে অনেক পাতলা এবং এই টাকা জাল করলে কেউ ধরতে পারবে না, খুব সুন্দর প্রিন্ট দিচ্ছে জাল টাকার মতোই। ঈদকে কেন্দ্র করে বাজারে নতুন নকশার নোট ব্যাংকে পাওয়া না গেলেও নতুন নকশার নোট ঠিকই মিলছে খোলা বাজারে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।